পুলিশ আসতেই শাশুড়ি আম্মা একেবারে মারমুখী হয়ে উঠলেন। অফিসারকে লক্ষ্য করে বললেন, আসুন স্যার আসুন, এই বাড়িতে দিনের আলোয় ডাকাতি হয়ে গেছে। আমার মেয়ের 9 ভরি সোনা গায়েব। আমি তো জামাইকে বললাম বাড়ির মানুষ ছাড়া আর কেউ এই কাজ করতেই পারে না। পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন, কাউকে কি আপনাদের সন্দেহ হয়? শাশুড়ি আম্মা সরাসরি আমার মায়ের ঘরের দিকে আঙুল তুলে বললেন, সন্দেহ আবার কি স্যার? ওই ঘরে যান, ভালো করে তল্লাশি চালান, চোর ওখানেই লুকিয়ে আছে। অফিসার আমার দিকে তাকালেন। আমি মাথা নেড়ে বললাম, আইন তার নিজের গতিতে চলবে স্যার, আপনারা ঘর চেক করতে পারেন। পুলিশ মায়ের ঘরে ঢুকলো। পেছনে পেছনে শাশুড়ি আম্মা, নীলা এবং আমিও গেলাম। রান্নাঘর থেকে আমার মার বোনও এসে দরজার সামনে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ালো। মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমার বোনটা ভয়ে মায়ের আঁচল খামচে ধরে আছে। ওরা ভাবছে পুলিশ যদি কিছু না পেয়েও ওদের ধরে নিয়ে যায় তবে সমাজে মুখ দেখাবে কিভাবে। পুলিশ পুরো ঘরের আলমারি, ট্রাঙ্ক, ড্রয়ার সব তন্ন তন্ন করে খুঁজলো। স্বাভাবিকভাবেই কিছুই পাওয়া গেল না। কনস্টেবল যখন বলল, স্যার এখানে তো সন্দেহজনক কিছুই দেখছি না, ঠিক তখনই শাশুড়ি আম্মা এক ধাপ এগিয়ে এসে বললেন, আরে স্যার, চোর কি এত বোকা যে আলমারিতে রাখবে? ওই বিছানাটা দেখছেন না, তোষকটা ভালো করে চেক করেন, ওখানেই গয়না আছে। পুলিশ অফিসার খাটের দিকে এগিয়ে গেলেন। চাদরটা সরাতেই তোষকের সেই সদ্য সেলাই করা অংশটা সবার চোখে পড়ল। সেলাইটা দেখেই দরজায় দাঁড়িয়ে থাকা আমার মা আর বোন আঁতকে উঠল। মা কপালে হাত দিয়ে ফিসফিস করে বললেন, খোদা, এটা কে? আমি তো তোষকে কোনোদিন সেলাই করিনি। আমার বোন কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে শাশুড়ি আম্মা আর নীলার মুখ খুশিতে চকচক করে উঠল। নীলা তার মায়ের দিকে তাকিয়ে একটা চতুর হাসির বিনিময় করলো। ওরা নিশ্চিত এবার বুড়ি আর ধরি ধরে মেয়েটা জেলের ভাত খাবে। পুলিশ অফিসার ভ্রু কুঁচকে বললেন, তোষকের ভেতরে কিছু একটা লুকানো হয়েছে বোঝা যাচ্ছে। কাঁচিটা দাও তো। কনস্টেবল তোষকের সেই সেলাই করা সুতোগুলো এক এক করে কাটতে লাগলো। শাশুড়ি আম্মা তখন বিজয়ের হাসিতে গদগদ হয়ে বলছেন, দেখলেন তো স্যার, আমার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। এবার এই চোরদের ধরে নিয়ে যান। সেলাইটা পুরোপুরি কাটা হলো। পুলিশ অফিসার তোষকের ভেতরে হাত ঢোকালেন। তিনি ভেতরে হাত দিয়ে এদিক ওদিক খুঁজলেন, কিন্তু তার হাত খালি অবস্থায় আবার বেরিয়ে এলো। ভেতরে কোনো সোনা নেই, পুরো ফাঁকা। অফিসার বিরক্ত হয়ে বললেন, কই, এখানে তো কিছু নেই, শুধু তুলো ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যে শাশুড়ি আম্মা আর নীলার মুখের চতুর হাসিটা বাতাসে মিলিয়ে গেল। ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। নীলা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে আর থাকতে না পেরে চিৎকার করে বলল, না, এটা অসম্ভব। গয়না তো এখানেই আছে, ভালো করে খুঁজে দেখেন, আমি নিজে ওটার ভেতর। কথাটা অর্ধেক বলে নীলা নিজের জিভ কামড়ে ধরল। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়েই গেছে। পুরো ঘরে এক মরণ কামড় দেওয়া নীরবতা নেমে এলো। পুলিশ অফিসার ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন। তার চোখ দুটো ঈগলের মতো সরু হয়ে গেল নীলার দিকে। তিনি গম্ভীর ও ঠান্ডা গলায় বললেন, আপনি নিজে ওটার ভেতর কি করেছিলেন? আর এখন বলছেন আপনি নিজে ওটার ভেতর? তার মানে আপনি আগেই জানতেন গয়না এই তোষকের ভেতরেই আছে? নীলার কপাল বেয়ে তখন ঘাম ঝরছে। সে তোতলামি করে বলল, না মানে স্যার, আমি বলতে চেয়েছিলাম চোরেরা হয়তো এখানেই। নাটক বন্ধ করো নীলা। আমি পকেট থেকে হাত বের করে শটান দাঁড়িয়ে তীব্র গলায় গর্জে উঠলাম। আমার এই চড়া কণ্ঠস্বরে ঘরের সবাই চমকে উঠল। আমি পকেট থেকে সুতি কাপড়ের সেই চেনা পুটলিটা বের করে পুলিশ অফিসারের সামনে ধরলাম। জিপারটা খুলতেই ঝকঝক করে উঠল 9 ভরি সোনার গহনাগুলো। গয়নাগুলো দেখে শাশুড়ি আম্মা আর নীলার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় হলো। দরজায় দাঁড়িয়ে থাকা আমার মা আর বোন বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। পুলিশ অফিসার ভ্রু কুঁচকে বললেন, শাহেদ সাহেব, এটা কি গহনা আপনার কাছে কিভাবে এলো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, স্যার, কাল রাত 3:20 যখন পুরো বাড়ি ঘুমে, তখন আমার এই স্ত্রী আর শাশুড়ি ড্রয়িং রুমে বসে ফিস ফিস করে ষড়যন্ত্র করছিল। আমি নিজ কানে শুনেছি। আমার মা আর বোনকে চোর সাজিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য নীলা নিজের হাতে তোষক কেটে গহনা লুকিয়ে আবার সেলাই করে দিয়েছিল। ওরা ভেবেছিল সকালে পুলিশ ডেকে আমার নিরপরাধ মা আর বোনকে জেলে পাঠাবে, কিন্তু ওরা জানার আগেই আজ ভোরে আমি নিজেই ব্লেড দিয়ে তোষক কেটে গহনাগুলো আমার পকেটে সরিয়ে নেই এবং আবার আগের মতো সেলাই করে দেই। আমি দেখতে চেয়েছিলাম এদের পাপের ঘোড়া কত দূর পর্যন্ত যায়। আমার কথা শেষ হতে শাশুড়ি আমার মুখের সমস্ত রং চুন হয়ে গেল। এতক্ষণ ধরে যে দম্ভ আর অহংকার তার চোখে মুখে ছিল তা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। পুলিশ অফিসার রেগে গিয়ে শাশুড়ি আর নীলার দিকে তাকিয়ে বললেন, নিজেদের ঘরের গহনা নিজেরা লুকিয়ে অন্য নিরপরাধ মানুষের ওপর চুরির মিথ্যা অপবাদ দেওয়া, পুলিশকে মিথ্যা মামলা দিয়ে বিভ্রান্ত করার অপরাধে আমি আপনাদের দুজনকে এখনই অ্যারেস্ট করতে পারি। না স্যার, প্লিজ এমন করবেন না। নীলা হাউমাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরল। আমায় মাফ করে দাও, আমি লোভের বশে মায়ের বুদ্ধিতে পড়ে এই ভুল করে ফেলেছি। আমি তোমার পা ধরে ভিক্ষা চাচ্ছি, পুলিশে দিও না। শাশুড়ি আম্মাও এতক্ষণে বুঝতে পারলেন যে চাল উল্টে গেছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা শাহেদ, ভুল হয়ে গেছে।
গেছে। নিজের শাশুড়িকে এভাবে পুলিশের হাতে তুলে দিও না, লোক সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি নীলার হাতটা আমার পা থেকে ঝটকায় সরিয়ে দিলাম। মায়ের দিকে তাকালাম। মায়ের চোখ দিয়ে তখনও জল পড়ছে, তবে তা অপমানের নয়, স্বস্তির আর বুক হালকা হওয়ার জল। আমার বোনটা এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলো। আমি পুলিশ অফিসারের দিকে তাকিয়ে হাত জোর করে বললাম, স্যার আপনাদের অনেক ধন্যবাদ। আমার মা আর বোনের সম্মানটা আজ বেঁচে গেল। পারিবারিক বিষয়, আমি এদের থানায় পাঠিয়ে আর জলঘোলা করতে চাই না, বাকিটা আমি নিজেই বুঝে নিচ্ছি। অফিসার মাথা নাড়লেন। ঠিক আছে শাহেদ সাহেব, তবে সাবধান, এমন অপরাধ কিন্তু ক্ষমার অযোগ্য। এই বলে পুলিশ ফোর্স নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পুলিশ চলে যাওয়ার পর ঘর জুড়ে এক থমথমে নীরবতা বিরাজ করতে লাগলো। শাশুড়ি আম্মা আর নীলা অপরাধীর মতো এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। আমি নীলার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার চোখ দিয়ে তখনও জল গড়াচ্ছিল, তবে সেই জলে কোনো ভালোবাসা ছিল না, ছিল চরম ঘৃণা আর ধিক্কার। আমি খুব ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বললাম, নীলা, 4 বছরের সংসারে তোমাকে আমি জানের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু আজ তুমি আমার ভালোবাসা আর বিশ্বাসের টুটি টিপে ধরেছ। যে মা নিজের প্লেটের ভাত নিজে মুখে না তুলে আমাকে আর আমার বোনকে খাইয়ে বড় করেছেন, তার গায়ে চোর অপবাদ দিতে তোমার একটুও বুক কাঁপলো না? শুধু আলাদা থাকার লোভে নিজের মায়ের সাথে মিলে এই জঘন্য নোংরামি করলে তুমি। নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি আর কোনোদিন এমন করব না, আমাকে একটু সুযোগ দাও। সুযোগ দেব, তবে একটা শর্তে। আমি পকেট থেকে গয়নার পুটলিটা মায়ের হাতে দিয়ে নীলার দিকে ঘুরে তাকালাম। আজ এই মুহূর্তে তোমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তোমার সামনে দুটো পথ খোলা আছে। নীলা চোখ মুছে আমার দিকে তাকালো। শাশুড়ি আম্মাও কান খাড়া করলেন। আমি চড়া গলায় পাট পাট করে বললাম, শর্ত একটাই, তুমি হয় আমার সাথে সম্পর্ক রাখবে, না হয় তোমার মায়ের সাথে সম্পর্ক রাখবে। যে কোনো একজনকে আজ তোমার বেছে নিতে হবে। যদি তুমি আমার সাথে এই সংসারে থাকতে চাও, তবে তোমার এই কুচক্রী মায়ের সাথে আজীবন চিরতরের জন্য সব সম্পর্ক শেষ করতে হবে। ওনার ছায়াও যেন কোনোদিন আমার এই বাড়িতে না পড়ে। আর যদি তোমার মায়ের টান বেশি হয়, তবে ওনার হাত ধরে এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমার সাথে তোমার সম্পর্ক এখানেই শেষ। আজই ডিভোর্স পেপারে সই হবে। কথাটা শোনা মাত্রই শাশুড়ি আম্মা চিৎকার করে উঠলেন, এ কি বলছো জামাই? মা মেয়ের সম্পর্ক কি এভাবে ভাঙা যায়? আপনি চুপ করুন, আমি ধমক দিয়ে বললাম। আপনার মতো মা থাকলে যে কোনো সংসার ছাড়খাড় হতে বাধ্য। সিদ্ধান্ত নীলা নেবে, আপনি নন। নীলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে মায়ের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। সে বুঝতে পারলো আজ আর কোনো নাটক বা চোখের জল কাজ করবে না। শাহেদ আজ পাথরের মতো শক্ত। সে খুব ভালো করেই জানতো শাহেদের মতো সৎ এবং ভালোবাসার মানুষকে হারালে তার জীবন অন্ধকার হয়ে যাবে। আর নিজের মায়ের এই নোংরা বুদ্ধির কারণে আজ তার সাজানো সংসার ভাঙার মুখে। নীলা আর এক মুহূর্তও সময় নিল না। সে মায়ের হাতটা ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে এলো। আবার আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে আর আমার এই সংসারকে বেছে নিলাম। আমি আমার মায়ের সাথে আর কোনোদিন কোনো যোগাযোগ রাখবো না। ওনার সাথে আমার আজ থেকে সব সম্পর্ক শেষ। তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। শাশুড়ি আম্মা নিজের মেয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার নিজের পাতা জালে তিনি নিজেই বন্দী হলেন। নিজের মেয়েই আজ তাকে পর করে দিল। তিনি আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারলেন না। অপমানে, ক্ষোভে আর লজ্জায় নিজের ব্যাগটা তুলে নিয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নীলা তখনও মেঝেতে বসে কাঁদছিল। আমি তাকে টেনে তুললাম না, বললাম, উঠে গিয়ে আগে মায়ের আর বোনের পায়ে ধরে ক্ষমা চাও। ওরা যদি মনে প্রাণে তোমাকে ক্ষমা করে, তবে এই ঘরে তোমার জায়গা হবে। আর মনে রেখো নীলা, আজকের পর থেকে যদি আমার মা আর বোনের চোখে এক ফোঁটাও জল আসে তোমার কারণে, সেদিন কোনো শর্ত ছাড়াই তোমাকে আমার জীবন থেকে চিরতরে মুছে দিব। নীলা কাঁদতে কাঁদতে মায়ের ও বোনের পায়ে গিয়ে পড়ল। মা পরম মমতায় তাকে টেনে তুললেন। মায়ের মন তো সহজেই গলে যায়। মা নীলাকে জড়িয়ে ধরে বললেন, বৌমা, সোনা তো ধুলোবালি লাগলে ধুয়ে ফেলা যায়, কিন্তু মনের কালি ধুতে অনেক সময় লাগে। আজ থেকে যেন এই পরিবারে আর কোনো কালি না লাগে। জানালা দিয়ে সকালের এক চিলতে সোনালি রোদ এসে আমার মায়ের ক্লান্ত কিন্তু শান্ত মুখের উপর পড়ল। অনেক ঝড়ঝাপটার পর আমাদের ছোট পরিবারে আবার আসল শান্তি আর আলো ফিরে এলো। সত্যের জয় হলো আর মিথ্যার কালো মেঘ চিরতরে কেটে গেল। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ সংগৃহীত একটা গল্পের শেষ পর্ব পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।